সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে আবার স্বাগতম মিঠুনদার রসায়ন ক্লাসে। আজ একটু সাউন্ডের বেশি প্রবলেম হতে পারে, কারণ আমার কণ্ঠস্বরটা ঠান্ডায় ভেঙে গেছে বা বসে গেছে। যাই হোক, আজ আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পোলারায়ন, পোলারিটি এবং ফাজনের নীতি নিয়ে আলোচনা করব এবং এর বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা পোলারায়ন বা পোলারিটি বিষয়টা অ্যাকচুয়ালি অনেক একই রকম। পোলার আয়ন, পোলারিটি বিষয়টা আসলে একই, কিন্তু দুইটা দুই রকম যোগের ক্ষেত্রে। একটা হচ্ছে আয়নিক যোগের ক্ষেত্রে, একটা হচ্ছে সমযোজী যোগের ক্ষেত্রে। তো পোলারিটি, পোলারায়ন জানার জন্য একটা বেসিক ইম্পর্টেন্ট ইনফরমেশন জানা উচিত, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমরা কিছু ছন্দের মাধ্যমে ইম্পর্টেন্ট কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতা জানবো ছন্দের মাধ্যমে, এবং এটা আমাদের অনেকদিন মনে থাকবে যদি ছন্দের মাধ্যমে পড়ার চেষ্টা করি। দেখো, যেহেতু আমরা তড়িৎ ঋণাত্মকতা সিরিজ পড়তেছি, সুতরাং আমরা এখানে তড়িৎ ঋণাত্মকতার দোকান হতে HCl, ব্রোমিন, কয়েল, নাও, ফ্লোরিন। আচ্ছা, আমরা অনেক সময় বলি না যে অমুক মুদির দোকান হতে, মনে করো অমুক মুদির দোকান হতে আমি আমার প্রিয় একটা স্টুডেন্ট, নাম মনে করো জিৎ, ওকে বললাম যে অমুক কাকার মুদিখানা দোকান হতে, অমুক কাকার মুদিখানা দোকান হতে ACI কোম্পানি, আমরা অনেক সময় বলি ACI কোম্পানি মর্টিন কয়েল নিয়ে আসো জিৎ। হ্যাঁ, ACI কোম্পানির সবুজ কয়েল নিয়ে আসো বা নাও জিৎ। তো আমরা এখানে জিতের পরিবর্তে ফ্লোরিনকে বলতেছি ACI কোম্পানি না বলে আমরা বলতেছি কি HCI এর সবুজ কয়েল না বলে বলতেছি ব্রোমিন কয়েল, যে কয়েল নাও ফ্লোরিন। তো H সি তে কার্বন, আই তে আয়োডিন, ব্রোমিনে ব্রোমিন, কয়েল Cl কয়েল, নাও NO নাও ফ্লোরিন। এটা তড়িৎ ঋণাত্মকতা সিরিজটা মনে রাখবো এইভাবে। হাইড্রোজেন হচ্ছে 2.1, ফ্লোরিনের 4.1 বা 4, অনেক জায়গায় 4ও বলা হয়। এবার বাড়বো এখান থেকে 2.5, এটা কমে 3.5, এটা আসবে অ্যাকচুয়ালি দেখো এটা 3, এটাও 3, এটা হচ্ছে 2.8 অ্যাকচুয়ালি 2.8 দিছি মনে রাখার জন্য। যেমন এর হচ্ছে 3.5, এর 3 থেকে কিছুটা কম, মনে রাখার জন্য দুইটাকে 3 দিচ্ছি যাতে মনে থাকে। যেমন 2.1, 4.1, 2.5, 3.5, এই দুটো 3, এই দুটো হচ্ছে 2.8। অ্যাকচুয়ালি এটা 2.8 থেকে কিছুটা কম, আর এটা 2.8 থেকে কিছুটা বেশি। আবার এটা 3 থেকে কিছুটা কম। সিরিয়ালটা এইভাবে মেনটেন করবো আমরা। তার মানে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ঋণাত্মক পরমাণু হচ্ছে ফ্লোরিন, আর সবচেয়ে তড়িৎ ধনাত্মক পরমাণু হচ্ছে হাইড্রোজেন, আমাদের এই ইম্পর্টেন্ট কয়েকটা মৌলের মধ্যে। আমরা এখন এই পোলারিটি এবং পোলারায়নকে একটা অর্থে ব্যবহার করব, পরে আমরা যখন যৌগকে আলাদা আলাদা করে দিব। যেমন পোলারিটি ঘটে হচ্ছে সমযোজী যৌগে, আর পোলারায়ন ঘটে হচ্ছে আয়নিক যৌগে, কিন্তু দুইটার মিনিং অনেক একই রকম। দুইটার মিনিংই হচ্ছে একই, সেটা আমরা দুইটাকে এক করে আপাতত একটা যৌগের ক্ষেত্রে দেখি, তারপরে আমরা দুইটাকে আলাদা আলাদা করে দিব। এই দুইটার অর্থ হচ্ছে মেরুকরণ। এই দুইটার অর্থ হচ্ছে মেরুকরণ। কি মেরুকরণ? আচ্ছা, আমরা প্রথমে সমযোজী যৌগের ক্ষেত্রে একটু আলোচনা করার চেষ্টা করব। সমযোজী যৌগে আমরা জানি সমযোজী যৌগে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে। এখানে কোনো চার্জের কোনো সুযোগ নাই, কোনো পরমাণুর কোনো চার্জের সুযোগ নেই, কারণ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আমাদের যৌগ গঠন হচ্ছে। আমরা মনে করি A এবং B দুইটা পরমাণু তাদের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ গঠন করে। আমরা ফার্স্টে সমযোজী যৌগ নিয়ে আলোচনা করি, দেন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো, এই পোলারিটি নিয়ে আলোচনা করবো। তাহলে এই দুটি ইলেকট্রন যদি সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়েছে, এই ইলেকট্রন মেঘটা দুইজনের মধ্যে সমানভাবে থাকার কথা। কিন্তু তড়িৎ ঋণাত্মকতা, আমি ধরে নিচ্ছি তড়িৎ ঋণাত্মকতা কার এর বেশি। তো তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা আমাদের জানা উচিত। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো পরমাণুর মধ্যবর্তী ইলেকট্রন মেঘ নিজের দিকে অধিক টেনে আনার ধর্মকে বা প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো এই দুইটা সমযোজী, এই একটা সমযোজী যৌগে A এবং B এর মধ্যবর্তী ইলেকট্রন মেঘ দুইজনের মধ্যে সমানভাবে থাকার কথা, কিন্তু যেহেতু এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে কি করবে? এই ইলেকট্রন মেঘ নিজের দিকে বেশি টেনে আনবে। দেখো, ইলেকট্রনের প্রশস্ততা এখানে বেশি।
দেখো এখানে কিন্তু কোনো চার্জ ছিল না, কারণ দুইজনের ইলেকট্রন দুইজনের মাঝামাঝি অবস্থায় আছে, কিন্তু এখানে ইলেকট্রন একদিকে সরে আসাতে এইটার উপর আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে। যেহেতু ইলেকট্রন এদিকে সরে গিয়েছে সুতরাং এর উপর আংশিক ধনাত্মক চার্জ হবে। তাহলে একটা চার্জহীন যৌগে চার্জ বা এটাকে বলে মেরু, দুইটা মেরু তৈরি হচ্ছে। দেখো এখানে কোনো মেরু ছিল না, এই রাস্তায় যাওয়ার মতন একটা প্লেন রাস্তার কাছে হঠাৎ করে একটা পোল তৈরি হলো বা মেরুকরণ হলো, পোল তৈরি হলো, ব্যাপারটা এরকম। আমি এটাকে এভাবে বোঝানোর চেষ্টা করব। তো এই যে আংশিক নেগেটিভ এবং আংশিক পজিটিভ চার্জ, এটাকে অনেক ক্ষেত্রে মেরুকরণ বলে বা পোল পোল সৃষ্টি হওয়া বলে, পোল মেরু বা পোল বলে। কোন দুইটাকে বললাম? এই যে দেখো প্লেন রাস্তা ছিল, কোনো চার্জ ছিল না, এখন নেগেটিভ চার্জ আংশিক এবং আংশিক পজিটিভ চার্জ হলো, এটাকে মেরু বলে অথবা পোল বলে। এই মেরু থেকে মেরুকরণ বা পোলারাইজেশন, অনেক সময় দ্বি মেরুকরণ বলা হয়, যেহেতু দুইটা মেরু দ্বি মেরুকরণ বলে বা মেরুকরণ অথবা পোলারাইজেশন। আচ্ছা, পোলারাইজেশনের নাম পোলারিটি। সমযোজী যৌগের ক্ষেত্রে হয় পোলারিটি এবং আয়নিক যৌগের ক্ষেত্রে পোলারিটি। সেগুলো আমরা ডিটেলস আস্তে আস্তে জানবো। তাহলে আমাদের কি ঘটনা ঘটলো? এখানে পোলারাইন মেরুকরণ হলো বা পোলারাইন হলো। এই পোলারাইনের ফলে কি ঘটনা ঘটতে পারে? এটা ছিল সমযোজী যৌগ। সমযোজী যৌগ হওয়াতে সে সমযোজী যৌগের সকল ধর্মই বহন করত। কিন্তু সমযোজী যৌগের মধ্যে যখন আয়নিক বা একটা পজিটিভ নেগেটিভ পোল তৈরি হলো, এই পজিটিভ নেগেটিভ চার্জ বা পোল তৈরি হলো, এটা কোথায় থাকে সাধারণত? আমরা যেমন একটা উৎকৃষ্ট উদাহরণ, আয়নিক যৌগের উৎকৃষ্ট উদাহরণ বলতে পারি আয়নিক যৌগের সোডিয়াম ক্লোরাইড। এখানে পজিটিভ বিশুদ্ধ নেগেটিভ, যদিও এটা বিশুদ্ধ পজিটিভ বিশুদ্ধ নেগেটিভ না, আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ। তারপরেও এই বিশুদ্ধ যেখানে কোনো চার্জ ছিল না, সেই চার্জ থেকে সে কোন দিকে যাচ্ছে? সে পজিটিভ নেগেটিভের দিকে ধাবিত হচ্ছে। এই পোলারাইন বা পোলারিটির কারণে সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। এটাই হচ্ছে আমাদের পোলারিটি বা পোলারাইন। দুটোকে এক করে বলতেছি কারণ পোলারিটি পোলারাইন অনেকটা একই বিষয়। কারোর ক্ষেত্রে চার্জবিহীন যৌগে চার্জ তৈরি হয়, কোনোটার ক্ষেত্রে চার্জ যুক্ত যৌগে চার্জ প্রশমিত হয়। আচ্ছা, আমরা ধীরে ধীরে সেক্ষেত্রে সেটা আমরা আস্তে আস্তে ওইগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। তো এখন আমরা স্পেশালি পোলারিটি নিয়ে আলোচনা করব। অলরেডি আলোচনা করা হয়ে গেছে, তারপরে পোলারিটি নিয়ে আলোচনা করবো, দেন পোলারিটি নিয়ে আলোচনা করব। তো এই পোলারিটির বিষয়টা আমরা বুঝতে পারলাম যে সমযোজী যৌগের মধ্যে এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে মূলত তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এইটাই গুরুত্বপূর্ণ বিষয়। এই পার্থক্যের কারণে কিন্তু এখানে এই যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক মেরু উদ্ভব হচ্ছে। এর ফলে সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। আমরা দেখব একটু উদাহরণের মাধ্যমে। আমরা এখন একদম আলাদা করে পোলারিটি নিয়ে আলোচনা করব। পোলারিটি একটা ধর্ম, আগেই বলছি, সমযোজী যৌগে তড়িৎ ঋণাত্মকতার কারণে যে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে বা আয়নিক ইলেকট্রন একদিকে টেনে আসতেছে, এর ফলে যে ধর্মের বিকাশ হচ্ছে সেটাকে বলে পোলারিটি। তো সমযোজী যৌগে পোলারাইন বা মেরুকরণের ফলে পোলারিটি তৈরি হচ্ছে। এখন আমরা উদাহরণ হিসেবে বিশুদ্ধ সমযোজী যৌগ নিব, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড, প্রত্যেকটা সমযোজী যৌগ। কিন্তু আমরা ইতিমধ্যে জেনে এসেছি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, একটু আগে আমরা দেখছি। তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে আয়োডিন। যদিও আমি বলছিলাম এটা 4.1, এটা ছিল আরেকটু কম, এটা ছিল 3, এটা ছিল 2.8, এটা ছিল 2.8, এরকম ছিল। কিন্তু আমি বলে দিয়েছিলাম আমরা মনে রাখার জন্য 2.8 মনে রাখতেছি। ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর তাছাড়াও কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার তড়িৎ ঋণাত্মকতা কম, এগুলো কতগুলো বা কতিপয় নিয়ামকের উপর ডিপেন্ড করে, যেমন পরমাণুর আকার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অষ্টক পূরণ, এগুলোর উপর। সেগুলো আমাদের এই টপিকে আলোচনা করার অবকাশ নাই, সেগুলো আমরা অন্য টপিকে আলোচনা করেছি বা করব। তো দেখো, এই যৌগে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। সবচেয়ে ইলেকট্রন মেট দুজনের মধ্যে এরকম সমানভাবে থাকার কথা ছিল, যেহেতু শেয়ারের মাধ্যমে। যেমন আমরা একটু এই গঠনটা নিয়ে আলোচনা করি। ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন,
1 2 3 4 5 6 7, যেহেতু 9 ইলেকট্রন বিন্যাস থেকে 7টি ইলেকট্রন আসে। আর হাইড্রোজেন ইলেকট্রন কয়টি? হাইড্রোজেন ইলেকট্রন হচ্ছে 1টি। এই দুটি ইলেকট্রন খেয়াল করো তোমরা, এই দুটি ইলেকট্রন ওদের মধ্যে সমানভাবে থাকার কথা ছিল, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের বেশি হওয়ার কারণে সে কি করবে? ইলেকট্রনদের নিজের দিকে টেনে নিয়ে যাবে। এখানে আংশিক নেগেটিভ, এখানে আংশিক পজিটিভ। আচ্ছা, তোমরা একটু জিনিস চিন্তা করো, এইখানে পোলারিটিটা বেশি হবে, ইলেকট্রন বেগ বেশি ধাবিত হবে। কারণ কি? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এইখানে কিন্তু আরো কম হবে, এখানে পোলারিটিটা বা বিকৃতিটা কম হবে। আমরা বুঝতে পারতেছি, কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কম, এর 4 ওর 3 ওর 2.8 ওর 2.8 থেকে আরো কম, 7 8 বা 7.5 এরকম। ওরা মনে রাখার জন্য 2.8 বলেছিলাম। তাহলে এইখানে পোলারিটিটা সবচেয়ে বেশি হবে, বা পোলারায়ন বারবার চলে আসছে, কারণ পোলারিটি এবং পোলারায়ন অনেকটা একই জিনিস। আমরা লেখার সময় ঠিক করে লিখবো, মুখে যে গায়ে ভুল করি না কেন, হতে পারে ভুল। আচ্ছা, তো তাহলে এর মধ্যে পোলারায়ন সবচেয়ে বেশি, পোলারিটি সবচেয়ে বেশি হচ্ছে, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে আমরা প্রথম থেকে স্টার্ট করি। এই দুইটার মধ্যে হাইড্রোজেনের তো সবসময় মানে নির্দিষ্ট 2.1 তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই দুজনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সব যা, তার থেকে এই দুজনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি। তাহলে এখান থেকে এখানে পোলারিটিটা বেশি হবে বা বিকৃতি বেশি হবে, এইখানে আরো বেশি হবে, এখানে আরো বেশি হবে। এই যে বিকৃতি বলতে যেটা বোঝাচ্ছে আমি, যে দুজনের মধ্যে সমানভাবে থাকার কথা ছিল ইলেকট্রন মেঘ, কিন্তু এখন একজনের দিকে বেশি ধাবিত হচ্ছে। কার দিকে বেশি ধাবিত হচ্ছে? যেটা অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু। এটা বুঝতে চাইছি আমি, যে এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, ওখানে কম। দেখো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হাইড্রোজেন আয়োডাইড থেকে এখানে বেশি, এর থেকে এখানে বেশি, এর থেকে এখানে বেশি হওয়ার কারণে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাওয়ার কারণে পোলারিটিও বৃদ্ধি পাচ্ছে। পোলারিটি মানে কি? ডাইপোল বা মেরুকরণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি? চার্জ, আংশিক চার্জ ধীরে ধীরে আমাদের এইদিকে বৃদ্ধি পাচ্ছে। পজিটিভ চার্জ এবং আংশিক নেগেটিভ চার্জ দুইটাই পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তার মানে যৌগটা কোন দিকে যাচ্ছে? চার্জবিহীন যৌগ থেকে চার্জযুক্ত যৌগের দিকে যাচ্ছে। তার মানে আয়নিক যৌগের দিকে যাচ্ছে বা আয়নিক ধর্ম বৃদ্ধি পাচ্ছে। এখন সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা জানি গলনাঙ্ক কম, তারপরে দ্রাব্যতা কম, বা পানিতে কম দ্রবীভূত হয় বা দ্রবীভূত হয় না। কিন্তু এখন এই যে আয়নিক বৈশিষ্ট্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গিয়ে এদের দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি আয়নিক যৌগগুলো পানিতে খুব বেশি পরিমাণে দ্রবীভূত হয়, গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে ইত্যাদি। যে আয়নিক বৈশিষ্ট্যগুলো আছে সবগুলোই এদিকে বৃদ্ধি পায়। এইটা হচ্ছে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। অ্যাকচুয়ালি সবগুলোই সমযোজী যৌগ ছিল এবং সবগুলোই পানিতে অদ্রবণীয় ছিল, কিন্তু এর থেকে এর দ্রাব্যতা বেশি, এর থেকে এর দ্রাব্যতা বেশি এবং এর থেকে দ্রাব্যতা বেশি। তার মানে অদ্রবীভূত হয় না, ঠিক আছে, কিন্তু এর থেকে এর দ্রাব্যতা বেশি, কিছু পরিমাণ দ্রবীভূত হয়। এর থেকে এ একটু বেশি পরিমাণ দ্রবীভূত হয়, এর থেকে এই হাইড্রোজেন ফ্লোরাইড একটু বেশি পরিমাণে দ্রবীভূত হয়। এইটাই ছিল আমাদের পোলারিটি বা সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ। এটাই বা আয়নিক যৌগের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আমরা পোলারায়নের ফলে দেখলাম, সেটাই হচ্ছে পোলারিটি। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পোলারায়নে। পোলারায়নটা কোথায় হয়? আমি আগেই বলেছি পোলারিটি ঘটে হচ্ছে তোমার সমযোজী যৌগে, আর পোলারায়নটা ঘটে আয়নিক যৌগে। এখন আমরা দেখব কি কি কারণে আয়নিক যৌগে পোলারায়ন ঘটে। বললাম যে পোলারায়ন এবং পোলারিটি অনেকটা একই রকম, কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন যৌগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়েছে। এখানে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা মুখ্য বিষয় নয়। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে সমযোজী যৌগে পোলারায়ন ঘটে এবং ওই পোলারায়নের নাম স্পেশালি বলা হয়েছে পোলারিটি। এখন মানে সমযোজী যৌগের মধ্যে বিকৃতি ঘটতেছে, ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটতেছে, সেটাকে বলে পোলারিটি। আর পোলারায়নটা হচ্ছে আয়নিক যৌগের মধ্যে বিকৃতি। এই আয়নিক যৌগের মধ্যে বিকৃতির ফলে আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটা আমরা দেখব। তাই এই জন্য পোলারায়নের ফলে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায়। এখন এই পোলারায়নটা বা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটা বিজ্ঞানী ফাজান অক্লান্ত পরিশ্রমের ফলে কতগুলো কারণ আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেই কারণগুলো হলো, ক্যাটায়নের আকার যত ছোট হবে তত পোলারায়ন বেশি হবে। আচ্ছা, ক্যাটায়ন মানে আমরা জানি ধনাত্মক চার্জ। ক্যাটায়ন মানে ধনাত্মক চার্জ, সেটা সোডিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, লিথিয়াম হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইটার আকার যত ছোট হবে পোলারায়ন তত বৃদ্ধি পাবে। আমরা দেখবো সবকিছু চিত্রের মাধ্যমে এবং যুক্তিতর্কের মাধ্যমে জানবো। অ্যানায়নের আকার যত বড় হবে তত পোলারায়ন বেশি হবে। অ্যানায়ন বলতে কি বোঝায়? যেমন ক্লোরাইড, তারপরে ব্রোমাইড, আয়োডাইড ইত্যাদি নেগেটিভ আয়ন। যেটা
চার্জ যত বেশি হবে, চার্জ এটা ক্যাটায়নের চার্জও বৃদ্ধি পেতে পারে, যেমন সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম দুইটা চার্জ বা 2+, হ্যাঁ এরকম, বা অ্যালুমিনিয়াম 3+, এই চার্জ সেটা ধনাত্মক চার্জ হতে পারে, ঋণাত্মক চার্জ হতে পারে, যেমন 2- বা তার আগে আমরা বলি ইত্যাদি ইত্যাদি নেগেটিভ চার্জ হতে পারে, যেগুলো আছে ক্যাটায়ন সেই চার্জের কথা বলা হয়েছে। আচ্ছা, ওগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো। আর ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি এবং এফ অরবিটালের উপস্থিতি, যেমন ক্যাটায়ন বলতে বোঝায় আমাদের মনে করো কপারের ইলেকট্রন বিন্যাসে আমরা কি জানি, ডি অরবিটাল উপস্থিত আছে 29, আর্গন পর্যন্ত 18, তারপরে 4s2 3d 10, মানে 3d 9, এটা হওয়ার কথা ছিল, কিন্তু স্পেশালি এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে। দেখো 3d অরবিটাল আছে। বা আমরা সোডিয়াম বলি, সোডিয়ামের 11, 1s2 2s2 2p6 3s1, এখানে কিন্তু ডি অরবিটাল অনুপস্থিত। এই হলো যে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি এবং এফ অরবিটালের উপস্থিতি। এই ডি অরবিটালের উপস্থিতির কারণেও পোলার আয়নের হ্রাস বৃদ্ধি ঘটে। এগুলো আমরা পর্যায়ক্রমে এক একটা করে আলোচনা করব। তো আমাদের প্রথম টপিকই হলো ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলার আয়ন তত বৃদ্ধি পাবে। আমরা উদাহরণ দিয়ে দেখবো। আমরা সবগুলো ক্লোরাইড যৌগ নেব, আয়নিক যৌগ হিসেবে ক্লোরাইড যৌগ নেব, যেহেতু পোলার আয়ন আমাদের আয়নিক যৌগে ঘটে। তো আমরা পর্যায়ক্রমে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই গ্রুপ 1-এর ক্লোরাইড যৌগগুলো নেওয়ার চেষ্টা করি। তো আমরা প্রথমে নিই সোডিয়াম ক্লোরাইড যৌগ, সোডিয়ামের পরে আসে পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড। আমরা এইগুলোর উদাহরণ নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, এই যে পোলার আয়ন সর্বদা ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের পোলার আয়ন ঘটে, পজিটিভ দ্বারা নেগেটিভের পোলার আয়ন ঘটে। এর কারণ হলো এই পজিটিভ আয়নগুলো কোথা থেকে তৈরি হয়, যেমন মনে করো সোডিয়াম এবং ক্লোরাইড। সোডিয়াম এর ছিল 2, 8, 1 ইলেকট্রন বিন্যাস, আর ক্লোরিনের হচ্ছে 2, 8, 7। এই অষ্টক পূরণের জন্য তার বহিস্থ শেল থেকে ইলেকট্রন ত্যাগ করে দেয়, দিয়ে আকার ছোট হয়। নিউক্লিয়াস কর্তৃক এর বাইরে বহিস্থ শেলের ইলেকট্রনগুলো অধিক আকৃষ্ট থাকে, আর সেই ইলেকট্রনটা গ্রহণ করে এই ক্লোরিন গ্রহণ করে কিসে পরিণত হয়, 2, 8, 8। দেখো ওর ইলেকট্রন ছিল 7টা, এখন কয়টা হলো, 8টা, কিন্তু নিউক্লিয়াসের শক্তি কিন্তু বৃদ্ধি পেল না। নিউক্লিয়াসের শক্তি, এই নেগেটিভ আয়নের নিউক্লিয়াসের শক্তি কিন্তু বৃদ্ধি পেল না। এটা হচ্ছে পজিটিভ আয়ন হলো, এটা নেগেটিভ আয়ন হলো। আমি আগে নেগেটিভ দ্বারা বুঝাইছিলাম, এটা নেগেটিভ আয়ন, এখন এটা নিউক্লিয়াস বুঝাইতে হবে, তাই আমি পজিটিভ চিহ্ন দিয়ে নিলাম। এখন দেখো ওর কিন্তু ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল, যদি স্থিতিশীল হয়েছে তবে ইলেকট্রন সংখ্যা কিন্তু বেড়ে গেল, নিউক্লিয়াসের শক্তি কিন্তু বৃদ্ধি পায়নি। সুতরাং ওর বহিস্থ শেল স্টেবল হলেও ওখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, আর এর ইলেকট্রন ঘনত্ব কম। এবং সেটা কি, ইলেকট্রন ঘনত্ব অ্যাকচুয়ালি ইলেকট্রন ঘনত্ব বেশি, কিন্তু আমি বলতে চাচ্ছি এটার আকার ছোট এবং ওইটার আকার বড়, এবং ওখানে অতিরিক্ত ইলেকট্রন আছে, তার মানে এটা একটু আনস্টেবল এইটার তুলনায়। এই কারণে সর্বদা ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের পোলার আয়ন বা বিকৃতি ঘটে। পোলার আয়নের অর্থ সরাসরি বিকৃতি, পোলার আয়নের অর্থ হচ্ছে সরাসরি বিকৃতি। তো আমরা এখন ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি বা পোলার আয়ন দেখবো। দেখো এখানে সবগুলো ক্লোরাইড, তাহলে আমি ক্লোরাইডের আকৃতিগুলো একই রকম দেওয়ার চেষ্টা করবো, যদিও আকার ক্ষেত্রে না হতে পারে, একরকম দেওয়ার চেষ্টা করবো। একটু অসামঞ্জস্যতা হলেও তোমরা বোঝার চেষ্টা করো, সবগুলো হচ্ছে আমাদের ক্লোরাইড যৌগ। আচ্ছা, সোডিয়াম, দেখো আমরা জানি ব্যাসার্ধের একই গ্রুপে ব্যাসার্ধ কি উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, ব্যাসার্ধ বৃদ্ধি পায়। সোডিয়াম থেকে পটাশিয়াম বড়, পটাশিয়াম থেকে রুবিডিয়াম, রুবিডিয়াম থেকে সিজিয়াম বড়। তাহলে আমি সবার মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার রেখে এখানে সোডিয়াম দিলাম, 2 সেন্টিমিটার রাখলাম, এটা চেষ্টা করলাম আর কি। এখানে পটাশিয়াম দিলাম, 2 সেন্টিমিটার রাখার চেষ্টা করে এখানে দিলাম কি রুবিডিয়াম, 2 সেন্টিমিটার দূরত্ব রেখে এটা দিলাম সিজিয়াম। এগুলো হচ্ছে সব ধনাত্মক বা ক্যাটায়ন, এগুলো সবগুলো ক্যাটায়ন, এগুলো হচ্ছে অ্যানায়ন। তো তোমরা দেখো আমরা একটু আগে বললাম ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি ঘটে। মধ্যবর্তী দূরত্ব সবারই 2 সেন্টিমিটার, আমি সবার মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার ধরে নিছি, বা 2 মিটার যাই বলো, 2 একক, 2 সেন্টিমিটার বা 2 একক যাই, 2 একক মধ্যবর্তী দূরত্ব 2 একক ধরে নিছি। এখন তোমরাই দেখো তো আমি কি বলছি, এই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি ঘটে, অর্থাৎ এই ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের বহিস্থ যে ইলেকট্রন মেঘ আছে সেটা তার নিজের দিকে টেনে আনার চেষ্টা করে।
তাহলে দেখো তো এই ইলেকট্রন মেঘের কাছে সবচেয়ে কাছে কি আছে, এই নিউক্লিয়াস দেখো ব্যাসার্ধ ছোট, এই জন্য এইখানে বিকৃতি বা পোলারাইজেশনটা বেশি ঘটবে। আচ্ছা, এইখানে দূরত্ব মধ্যবর্তী দূরত্ব সমান হলেও এই দূরত্বটা কিন্তু এই ব্যাসার্ধ এর চাইতে বড়, সুতরাং এখানে এই আকর্ষণটা কম হবে। দেখো বিকৃতি বা আকর্ষণ কম হয়েছে, এখানে দেখাচ্ছি বেশি করে, এখানে কম, এখানে আরো কম হবে। কারণ কি, এখানে 2 সেন্টিমিটার পরে ব্যাসার্ধ এর থেকে এখানে আরো বেশি, সুতরাং এখানে আরো কম। দেখো এখান থেকে আমি এখানে কম দেখাইছি, বাইরে চলে আসছে। আর এখানে ব্যাসার্ধ আরো বড়, 2 সেন্টিমিটারের সাথে আরো বড়। আমি 2 সেন্টিমিটার কেন নিছি, কারণ তাহলে তুলনা করতে সুবিধা হবে যে আমাদের দূরত্বটা অ্যাকচুয়ালি বৃদ্ধি পাচ্ছে কোথায়, এই যে ব্যাসার্ধ বা আকার বৃদ্ধির সাথে সাথে আকর্ষণ হ্রাস পাচ্ছে। তাহলে এখানে বিকৃতি বা পোলারাইজেশনটা কি আরো কম হবে। দেখো দেখছো, তাহলে কি ঘটনা ঘটতেছে, এই বিকৃতির ফলে কি ঘটনা ঘটতেছে। এখানে ছিল পিওর পজিটিভ, পিওর নেগেটিভ, তাই না? তাহলে আমি বলছি ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলারাইজেশন তত বেশি হবে। উল্টা করে বলতে পারি, ক্যাটায়নের আকার যত বড় হবে পোলারাইজেশন তত কম হবে, উল্টা করে বললাম। উপর থেকে নিচের দিকে ক্যাটায়নের আকার বৃদ্ধি পাচ্ছে, এই জন্য পোলারাইজেশন কম হচ্ছে। আচ্ছা, বা নিচের দিকে উপরের দিকে আকার হ্রাস পাচ্ছে ক্যাটায়নের, এই জন্য পোলারাইজেশন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আমরা এখানে একটু দেখাই দিই পোলারাইজেশন বৃদ্ধি। এই পোলারাইজেশন বৃদ্ধির ফলে কি ঘটনা ঘটতেছে, সবগুলোই ছিল আয়নিক যৌগ, মানে সবগুলোই পিওর আয়নিক যৌগ, সবগুলো পিওর চার্জ ছিল। এখন এই ধনাত্মক চার্জ ও ঋণাত্মক চার্জ, ধনাত্মক ঋণাত্মক বা পজিটিভ নেগেটিভ। এখন এইখানে কিন্তু পোলারাইজেশন বা বিকৃতি কম হয়েছে, তার মানে এই নেগেটিভ চার্জটা এই পজিটিভ দিকে কম গেছে। আচ্ছা, এর তুলনায় এখানে কিন্তু এই নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জের দিকে বেশি গেছে। আচ্ছা, পজিটিভ চার্জ যখন এই নেগেটিভ চার্জটা পজিটিভের দিকে বেশি গেছে, এই নেগেটিভ চার্জটা যখন পজিটিভের দিকে সরে আসতেছে, তখন কি এই নেগেটিভ চার্জের পরিমাণ হ্রাস পাচ্ছে, কারণ ও তো সরে যাচ্ছে কার দিকে, ইলেকট্রন বেগ সরে যাচ্ছে ধনাত্মক আয়নের দিকে। আবার এই নেগেটিভ চার্জ যখন এই ধনাত্মক আয়নের দিকে যাচ্ছে, তখন ধনাত্মক আয়নের চার্জ কিন্তু কিছুটা হ্রাস পায়। দেখো, ঋণাত্মক আয়ন চলে যাচ্ছে এর দিকে, তার মানে এর চার্জ কিছুটা হ্রাস পাচ্ছে, আর এই ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জের কাছে গিয়ে ধনাত্মক চার্জকে কিছুটা প্রশমিত করতেছে। তাহলে এর চাইতে এখানে এই চার্জের পরিমাণ বেশি হ্রাস পাচ্ছে, এখানে ধনাত্মক ঋণাত্মক চার্জ বেশি, এখানে তার চাইতে কম, কারণ পোলারাইজেশন বেশি করছে বা বিকৃতি বেশি করছে। আচ্ছা, এইটার ক্ষেত্রে পোলারাইজেশন আরো বেশি করছে, তার মানে কি এই ইলেকট্রন বেশি পরিমাণে পজিটিভের দিকে গেছে, তার মানে এখানে যে পরিমাণ হ্রাস পেয়েছে ওর মধ্যে আরো বেশি পরিমাণে হ্রাস পেয়েছে। তার মানে দেখো, পোলারাইজেশন বৃদ্ধির ফলে ধনাত্মক ঋণাত্মক পিওর চার্জ কিছুটা প্রশমিত হচ্ছে, তার মানে কোন দিকে যাচ্ছে, সমযোজী যৌগের দিকে যাচ্ছে, কারণ সমযোজী যৌগে কোনো চার্জ ছিল না। এইখানে আরো বেশি প্রশমিত হয়েছে, কারণ আরো বেশি পরিমাণে ইলেকট্রন বেগ গেছে ধনাত্মক চার্জের দিকে। এইটার ক্ষেত্রে তো কথাই নাই, এটার ক্ষেত্রে তো আরো বেশি পরিমাণে গেছে। তার মানে এই যে পিওর চার্জগুলো পোলারাইজেশনের ফলে চার্জ বিহীনের দিকে ধাবিত হচ্ছে, তার মানে কোন দিকে যাচ্ছে, সমযোজী যৌগের দিকে ধাবিত হচ্ছে বা সমযোজী বৈশিষ্ট্যের দিকে ধাবিত হচ্ছে। তাইলে নিচের দিকে উপরের দিকে আকার হ্রাস করছে, ক্যাটায়নের আকার হ্রাস, সুতরাং পোলারাইজেশন বৃদ্ধি। আর পোলারাইজেশন বৃদ্ধির ফলে কি ঘটতেছে, আমাদের সমযোজী ধর্ম বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, সবগুলোই আয়নিক যৌগ ছিল, সবগুলোই পানিতে দ্রবীভূত ছিল, কিন্তু যখন সমযোজী ধর্ম বৃদ্ধি পাচ্ছে, তার মানে উপরের দিকে নিচের থেকে উপরের দিকে গেলে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, তাহলে পোলারাইজেশন বিকৃতির ফলে আমাদের সমযোজী ধর্ম বৃদ্ধি পাচ্ছে এবং দ্রাব্যতা বা সমযোজী ধর্ম যেগুলো আছে সেগুলো বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলারাইজেশন তত বেশি হবে, অথবা আকার যত বড় হবে পোলারাইজেশন তত কম হবে। এইটাই ছিল আমাদের প্রথম টপিক। তো আমরা আরেকবার একটু সামারাইজ করি। এদিকে পরমাণু ক্যাটায়নের আকার হ্রাস পাচ্ছে, সুতরাং এইদিকে পোলারাইজেশন বৃদ্ধি পাচ্ছে, পোলারাইজেশন বৃদ্ধি পাওয়ার ফলে সমযোজী ধর্ম বৃদ্ধি পাচ্ছে, তার জন্য দ্রাব্যতা লবণাঙ্ক এদিকে হ্রাস পাচ্ছে। তাহলে এটাই ছিল আমাদের প্রথম টপিক। তো এখন আমরা চলে যাব দ্বিতীয় টপিক। আমাদের দ্বিতীয় টপিকটা ছিল
অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন তত বৃদ্ধি পাবে। এখন আমরা এমন কতগুলো অ্যানায়ন নিব যার সাথে ক্যাটায়নগুলো একই থাকবে, তাহলে আমাদের তুলনা করতে সুবিধা হবে। যেমন আমরা সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, এখানে সবগুলো সোডিয়াম একই আকৃতির ধরে নিচ্ছি। তাহলে ক্লোরিনের আকার যদি এটা হয়, ফ্লোরিনের আকার যদি এটা হয়, তাহলে ক্লোরিনের আকার নিশ্চয়ই একটু বড় হবে। আমরা জানি উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়। ব্রোমিনের আকার আরেকটু বড় হবে এবং আয়োডিনের আকার আরো বড় হবে। এখন কথা হচ্ছে কি, সবগুলোই ছিল হচ্ছে সোডিয়াম, ক্যাটায়ন হিসেবে সবগুলোই সোডিয়াম। আর এখানে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। দেখো এই নিউক্লিয়াস থেকে এদের মধ্যবর্তী দূরত্ব সবারই আমি ধরে নিলাম 2, ধরে নিচ্ছি সবারই মধ্যবর্তী দূরত্ব 2 বা যে কোনো কিছু একটা, যে কোনো একটা কিছু 2, 5, 10 যা হবে। কিন্তু এইখান থেকে এই ইলেকট্রন মেঘটা এই নিউক্লিয়াসের কাছে, বিধায় স্ট্রংলি বন্ডেড। এইখান থেকে দূরত্ব বৃদ্ধি পাওয়ার কারণে এটা একটু দুর্বল হয়ে যাচ্ছে। এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রন মেঘের দূরত্ব আরো বৃদ্ধি পায়, আরো দুর্বল হয়ে যাচ্ছে। এইটা আরো বেশি বৃদ্ধি পায়, আরো দুর্বল হয়ে যাচ্ছে। তার মানে উপর থেকে নিচের দিকে অ্যানায়নের আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অ্যানায়নের নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রন মেঘের বন্ডিংটা দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণে এ যতটুকু বিকৃতি করতে পারবে, এখানে তার বিকৃতিটা বেশি করবে, কারণ এটা দুর্বল, এই ইলেকট্রন মেঘটা দুর্বল। এখানে ঘটছে অল্প, এইখানে ঘটবে আরো বেশি, আর এখানে আরো বেশি। তাহলে কি ঘটনা ঘটলো? উপর থেকে নিচের দিকে অ্যানায়নের আকার বৃদ্ধি, আকার বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে? নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের নিউক্লিয়াস কর্তৃক বহিস্থ ইলেকট্রন মেঘ দুর্বল মেঘ, নিউক্লিয়াস কর্তৃক বহিস্থ ইলেকট্রন মেঘের আকর্ষণ দুর্বল হচ্ছে। এই কারণে পোলারায়ন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, পোলারায়ন নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে। পোলারায়ন যদি নিচের দিকে বৃদ্ধি পায় তাহলে কি হচ্ছে? সমযোজী যৌগের মধ্যে, আয়নিক যৌগের মধ্যে সমযোজী ধর্ম বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এবার একটু হাইলাইট সামারাইজ করি যে ফ্লোরাইড থেকে ক্লোরাইডের আকার বড়, ফ্লোরাইড থেকে ক্লোরাইডের আকার বড়, ফ্লোরাইড থেকে ব্রোমাইডের আকার বড়, ব্রোমাইড থেকে আয়োডাইডের আকার বড়, আকার বৃদ্ধি। এই আকার বৃদ্ধি পাওয়ার কারণে এই সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইডের মধ্যে পোলারায়ন বৃদ্ধি পাচ্ছে। এই পোলারায়ন বৃদ্ধির কারণে আয়নিক যৌগের মধ্যে সমযোজী ধর্ম বৃদ্ধি পাচ্ছে। তার মানে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, কারণ সমযোজী যৌগের দ্রাব্যতা হ্রাস। তার মানে সোডিয়াম ফ্লোরাইড থেকে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কম, আবার সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ব্রোমাইডের দ্রাব্যতা কম।
তাহলে এই ছিল আমাদের অ্যানায়নের আকার যত বড় হবে পোলারেন তত বৃদ্ধি পাবে। তো আমরা এখন ফাজনের নীতির অর্থাৎ অ্যানায়ন ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের পোলারেন বা বিকৃতির 3 নম্বর কারণটা জানবো। সেটা হলো ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বৃদ্ধিতে পোলারেন ক্ষমতা বৃদ্ধি পায়। কেমন? আগে আমরা একটা সূত্রের মাধ্যমে বিবেচনা করার চেষ্টা করি। পোলারেন ক্ষমতা আমরা জানবো বা জানি পোলারেন ক্ষমতা ইকুয়াল টু চার্জ ভাগ ব্যাসার্ধ। খেয়াল করো, চার্জের পরিমাণ যত বৃদ্ধি পাবে তত কি এবং এই ফায়ের মানটা বৃদ্ধি পাবে না? একের জায়গায় 2, 2 এর জায়গায় 3 হইলে, 4 হইলে, অথবা যদি ব্যাসার্ধ হ্রাস পায় তাহলে কিন্তু পোলারেন ক্ষমতা বৃদ্ধি পাবে। একটা নির্দিষ্ট সংখ্যাকে তুমি যদি 5 সংখ্যাকে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও যে মান পাবা, 4 দিয়ে ভাগ দিলে তার চেয়ে বেশি মান পাবা, 3 দিয়ে ভাগ দিলে তার চেয়ে বেশি মান পাবা। দেখছো, ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে কিন্তু পোলারেন ক্ষমতা বৃদ্ধি পায়। অথবা ব্যাসার্ধ ফিক্স, তুমি 2 দিলা, চার্জ 2, যদি চার্জ 3 হয় তাহলে কিন্তু মান বৃদ্ধি পাচ্ছে। চার্জ যদি 4 হয় তাহলে দেখো মান বৃদ্ধি পাচ্ছে। তার মানে চার্জ বৃদ্ধি পেলে অথবা ব্যাসার্ধ হ্রাস পেলে পোলারেন ক্ষমতা বৃদ্ধি পায়। তো একই সাথে যদি চার্জ বৃদ্ধি পায় এবং ব্যাসার্ধ হ্রাস পায় তাহলে তো কোনো কথাই নেই, পোলারেন ক্ষমতা হু হু করে বেড়ে যাবে। তো আমরা এখানে একটি এক্সাম্পল দেখি। মনে করো তৃতীয় পর্যায়ের মৌল এবং তার আয়ন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। খেয়াল করো, এটা যেহেতু তৃতীয় পর্যায়ে, এদের সবারই ব্যাসার্ধ প্রায় সমান। আমরা ধরে নিচ্ছি, যদিও আমরা জানি একই পর্যায়ে ডান দিকে গেলে ব্যাসার্ধ হ্রাস পায়। আচ্ছা, আমরা ব্যাসার্ধটা বিবেচনা করলাম না, আমরা শুধুমাত্র চার্জটা বিবেচনা করি। ধরে নিলাম ব্যাসার্ধ একই, যদিও এক না, ধরে নিলাম একই। এখানে +1 চার্জ, যদি এর ক্ষেত্রে +1 চার্জ, ব্যাসার্ধ তো একই। যদি ম্যাগনেসিয়ামের 2 চার্জ বসে অথবা যদি অ্যালুমিনিয়ামের 3 চার্জ বসে তাহলে কি হচ্ছে? এর থেকে এর পোলারেন ক্ষমতা বেশি হবে না? একই ব্যাসার্ধ কিন্তু চার্জ বৃদ্ধি পাচ্ছে। চার্জ বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে? আমাদের পোলারেন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, অন্যভাবেও বিবেচনা করা যায়। যেহেতু আমরা জানি, এটাকে জেনে গেছি যে ক্যাটায়ন কর্তৃক এটি ক্যাটায়ন, ধনাত্মক আয়ন ধরলাম, এটা হচ্ছে ঋণাত্মক আয়ন ধরলাম। এটি ক্যাটায়ন, এটি অ্যানায়ন। ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি ঘটে, এটা আমরা আগেই বলে নিয়েছি। কেন ঘটে, কি জন্য বলে নিয়েছি। দেখো, এই চার্জের পরিমাণ যত বৃদ্ধি পাবে, প্লাস না হয় যদি +2টা চার্জ হয়, মানে ম্যাগনেসিয়াম হয়, তাছাড়া যদি 3টা চার্জ হয়, তাহলে আগের বার ছিল আমাদের 1টা চার্জ, পরের বার নিলাম আমরা 2টা চার্জ, তারপরের বার নিলাম 3টা চার্জ। এইভাবে চার্জ যত বৃদ্ধি পাবে তত এই নেগেটিভ ইলেকট্রনের প্রতি এই নিউক্লিয়াসের আকর্ষণ তত বৃদ্ধি পাবে। তার মানে পোলারেন বা বিকৃতি তত বৃদ্ধি পাবে, কারণ আমরা জানি ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে। তার মানে এই চার্জের পরিমাণ যদি +1 থেকে +2 হয় অথবা তার চেয়ে বেশি হয় তাহলে পোলারেন ক্ষমতা বৃদ্ধি পাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের চার্জ বেশি, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের চার্জ বেশি। সুতরাং চার্জ যদি বেশি হয় পোলারেন ক্ষমতাও বৃদ্ধি পাবে। চার্জ, এদিকে চার্জ বৃদ্ধি, সুতরাং এদিকে পোলারেন ক্ষমতা বৃদ্ধি। পাবে। তাহলে আমরা যদি একটা যৌগ নিই, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন এই 3টা যৌগই কিন্তু আয়নিক, কিন্তু ওইদিকে পোলারেন ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে এর মধ্যে কি ধর্ম বৃদ্ধি পাচ্ছে? সমযোজী ধর্ম বা বৈশিষ্ট্য বৃদ্ধি পাচ্ছে। পোলারেন ক্ষমতা দিকে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং সমযোজী বৈশিষ্ট্য বা ধর্ম বৃদ্ধি পাচ্ছে। এদিকে যদি সমযোজী ধর্ম বৃদ্ধি পায় তার মানে দ্রাব্যতা হ্রাস পাবে, গলনাঙ্ক হ্রাস পাবে, সমযোজী ধর্মের বৈশিষ্ট্যগুলো ওর মধ্যে প্রকট হবে। এটাই ছিল আমাদের ফাজনের তৃতীয় কারণ। ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বৃদ্ধি পাবে পোলারেন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। একইভাবে অ্যানায়নের ক্ষেত্রেও তাই, চার্জ যত বৃদ্ধি পাবে পোলারেন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। কারণ তুমি এখানে দেখো, আমি এটার কথা বিবেচনা করি, ক্যাটায়ন ফিক্স, অ্যানায়ন যদি অ্যানায়নের চার্জ যদি মাইনাস হয় তাহলে একে এত বিকৃতি করলোই। যদি -2 হয় তার মানে কি নেগেটিভ চার্জ আরো বেশি, নেগেটিভ চার্জকে পজিটিভ চার্জ আরো বেশি বিকৃতি করবে, বিষয়টা একই রকম। সুতরাং আমরা অ্যানায়ন এবং ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি করব পোলারেন ক্ষমতা তত বৃদ্ধি পাবে এবং আয়নিক যৌগের মধ্যে তত বেশি সমযোজী ধর্ম প্রকাশ পাবে।
এখন আমরা ফাজানের নীতির চতুর্থ কারণটা জানব। এখানে বলা হয়েছে ক্যাটায়ন এর ইলেকট্রন বিন্যাসে ডি এবং এফ অরবিটালের উপস্থিতি যত বেশি হবে তত পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পাবে। কিভাবে হয় আমরা একটু দেখি। আমরা এখানে উদাহরণ হিসেবে সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইড নিয়েছি। এখানে দুইজনেরই জারণ সংখ্যা +1, ক্যাটায়নের সোডিয়ামের +1, কপারের +1। এখন কথা হচ্ছে কি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা 3s1। তো যখন সোডিয়াম আয়ন হবে, ক্যাটায়ন হবে, তখন অবশ্যই এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, এটা চলে যাবে। তার মানে আমাদের 1s2 2s2 2p6। আচ্ছা, কপারের ক্যাটায়ন কপার প্লাস যখন হবে তখন এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তার মানে আর্গন পর্যন্ত 18 3d10। দেখো কপারের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল উপস্থিত আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় একটু নোট জেনে রাখবো, আমরা জানি যদিও তবুও একটু বলে রাখি। এস অরবিটালের আচ্ছাদন প্রভাব সবচেয়ে বেশি। আচ্ছাদন প্রভাব তোমরা ইতিমধ্যেই পড়েছ। আচ্ছাদন এস অরবিটালের সব থেকে বেশি, তারপরে পি অরবিটাল, তারপরে ডি অরবিটাল, তারপরে এফ অরবিটাল। তার মানে এস অরবিটালের আচ্ছাদন প্রভাব সবচেয়ে বেশি, তারপরে পি অরবিটাল, সবচেয়ে কম আছে ডি এবং এফ। তো সোডিয়াম প্লাস আয়ন মানে ক্যাটায়নে পি অরবিটাল উপস্থিত শেষ কক্ষপথে, আর কপারে ডি অরবিটাল। দেখো পি অরবিটালের আচ্ছাদন প্রভাব বেশি, ডি অরবিটালের আচ্ছাদন প্রভাব কম। তারপরে আবার সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, তার মানে প্রোটন সংখ্যাও ছিল 11। এখন ইলেকট্রন যাই থাকবে, দেখ প্রোটন সংখ্যা তো আর চেঞ্জ হবে না, প্রোটন সংখ্যাও 11, ইলেকট্রন সংখ্যাও 11। সোডিয়াম আয়নে যখন আসছে তখন কিন্তু ইলেকট্রন সংখ্যা কমে গেলেও প্রোটন সংখ্যা 11ই আছে, তার মানে প্রোটনের শক্তি 11 একক, 11 একক। এইখানে কপারের ইলেকট্রন সংখ্যা 29, প্রোটন সংখ্যা 29। একটা ইলেকট্রন চলে যাওয়াতে ইলেকট্রন সংখ্যা হ্রাস পাইছে, কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু 29ই রয়ে গেছে। দেখো তার মানে এর প্রোটন থেকে এর প্রোটনের শক্তি বেশি। ওকে, আচ্ছা, শক্তি বেশি, আবার ডি অরবিটালের আচ্ছাদন প্রভাব কম, এর পি অরবিটালের আচ্ছাদন প্রভাব বেশি। দেখো নিউক্লিয়াসের শক্তি কম, আবার তাকে ঢেকে রাখার ক্ষমতা বেশি, আচ্ছাদিত করে রাখতেছে বেশি, আবার এর শক্তি বেশি, আচ্ছাদিত করে রাখতেছেও কিন্তু কম। তাহলে কী হবে, এই নিউক্লিয়াস এর আচ্ছাদন প্রভাবকে ভেদ করে যে ক্লোরিনের ইলেকট্রনকে কি করবে, ক্লোরিনের ইলেকট্রনকে নিজের দিকে বেশি টেনে নিয়ে আসতে পারবে, যেখানে কপার এই সোডিয়াম কম করতে পারবে। কারণটা হলো এর নিউক্লিয়াসের শক্তি কম, আবার প্রভাবিত করে রাখার ক্ষমতা বেশি। অনেকটা এরকম মতো যে গরিবের ছেলে, মানুষ গরিব, আবার বলে যে বাবা দূরে কোথাও যাস না, আমাদের তো শক্তি কম, কোনো জায়গায় কোনো ঝামেলা হলে আমরা বাঁচাইতে পারবো না। মানে দেখো শক্তি কম, আবার প্রভাবিত করে রাখতেছে ছেলেকে, এখানে যাস না, ওখানে যাস না, ওর সাথে গ্যাঞ্জাম করিস না। আবার এরকমও অনেক সময় দেখা যায় যে অনেকের, এটা সবার জন্য না, জাস্ট একটা উদাহরণ যে আয় যা যেখানে খুশি যা, তোর বাবা আছে না, মানে বাপের টাকা আছে, ক্ষমতা আছে, আবার কি হলো যে যেখানে খুশি যা, আচ্ছাদিত করে রাখতেছে কম। এটা জাস্ট আমি একটা উদাহরণের জন্য দিছি, কেউ ব্যক্তিগতভাবে নিবা না। বড়লোক হইলেই যে সবাই খারাপ হয় বা এরকম তা নয়। আমি জাস্ট বুঝাইতে চাইছি যে বাবা গরিব, ক্ষমতা কম, টাকা কম, আবার বাবা সবসময় ঢেকে রাখতেছে, বাবা দূরে যাস না, কোথাও যাস না, কোনো ঝামেলা হলে মিটাইতে পারবো না। আচ্ছা, আবার আরেক বাবা কি বলতেছে, তার শক্তি বেশি, ক্ষমতা বেশি, টাকা বেশি, মানে নিউক্লিয়াসের শক্তি বেশি, আবার আচ্ছাদিত করে রাখার ক্ষমতা বেশি, যা যা সমস্যা নেই, আসি তো আমি, কোথাও কোনো কিছু হলে ফোন দিস। নিউক্লিয়াসের শক্তি বেশি, আবার প্রভাবিত করে রাখার ক্ষমতা কম, এই জন্য এই নিউক্লিয়াস এই প্রভাবকে ভেঙে বা অতিক্রম করে ক্লোরিনের ইলেকট্রনকে টেনে নিয়ে আসতেছে, বিকৃত করতেছে। আর এর শক্তি কম, আবার প্রভাবিত করে রাখার ক্ষমতা বেশি, এই জন্য এ কম পরিমাণে প্রভাবিত করতেছে। তার মানে সোডিয়াম থেকে ক্লোরিনের এই কপারের পোলারায়ন ক্ষমতা বেশি, পোলারায়ন ক্ষমতা বেশি, এদিকে বেশি। সুতরাং সোডিয়াম ক্লোরাইড থেকে কপার ক্লোরাইডের মধ্যে সমযোজী ধর্ম বৃদ্ধি, সমযোজী ধর্ম বৃদ্ধি, এই জন্য গলনাঙ্ক দ্রাব্যতা বৃদ্ধি হ্রাস পাবে, গলনাঙ্ক দ্রাব্যতা হ্রাস। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এর গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটার আমার এক্স্যাক্টলি মনে নাই, 460 বা 70 ডিগ্রি সেন্টিগ্রেড, আমার এক্স্যাক্টলি মনে নেই, অথবা 560 হতে পারে,
অথবা 460 হতে পারে, এক্স্যাক্টলি আমার মনে নাই, এটা একটা টেকনিক্যাল কোশ্চেন, ইনফরমেশন সব মনে রাখার কোনো দরকারও নাই। তার মানে সোডিয়াম ক্লোরাইড থেকে কপার ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, আমরা জানি সমযোজী ধর্মের গলনাঙ্ক কম আয়নিক যৌগ থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে আমরা ফাজানের নীতির যে 4টা কারণ ছিল সেই কারণগুলো জানতে পারলাম, এবং এই কারণগুলোর ফলেই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন ঘটে, এটা ছিল আমাদের সোডিয়াম আয়ন, এটা ছিল ক্লোরাইড আয়ন, এটা ছিল কপার আয়ন, এটা ছিল ক্লোরাইড আয়ন। তো তোমরা বিষয়গুলো নিয়ে আরেকটু স্টাডি করবে, কোনো প্রবলেম ফেস করলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের পরবর্তীতে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। সবাইকে আবার অগ্রিম ক্লাসের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের মতো তোমাদের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ। গলার জন্য দোয়া করেও, আমার গলার অবস্থা খুবই খারাপ। ওকে।